তোমাদের জড়তার ভ্রামক হচ্ছিল, জড়তার ভ্রামকের আজকে দ্বিতীয় ক্লাস, তাই তো? আগের দিন হয়ে গেছিল বিন্দু বস্তুর বা বিন্দু ভরের বস্তুর বা কোনো পার্টিকেলের জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি I ইকুয়াল টু mr স্কোয়ার, না? এবার যদি কোনো সংস্থা হয়, অনেক বিন্দু বস্তু হয়, সেই ক্ষেত্রে একটা অক্ষের সাপেক্ষে যদি ঘোরে, সেই ক্ষেত্রে আমরা বলি I ইজ ইকুয়াল টু সামেশন mr স্কোয়ার। ব্যাপারটা এরকম ছিল, সামেশন mr স্কোয়ার মানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস এভাবে হয়। তারপরে বলা হয়েছিল দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক কি করে বার করে। দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের বার করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে dm ইন্টু আর স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? dm আর স্কোয়ার এটার ইন্টিগ্রেশন করে আমরা দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক বার করি। আচ্ছা, তার মধ্যে একটা রডের জড়তার ভ্রামক বার করা হয়েছিল যখন অক্ষ থাকবে এক প্রান্তে আর রডের দৈর্ঘ্যের সঙ্গে অক্ষ থাকবে লম্বভাবে। এই ক্ষেত্রে এই রডটার জড়তার ভ্রামকের সূত্র কি? 1/3 ml স্কোয়ার, মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, যখন কোনো দণ্ড ঠিক মাঝখানে অক্ষ আছে, 1/12 ml স্কোয়ার, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো এইটুকুই মোটামুটি হয়ে গেছিল। আজকে আমরা এই দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সম্পর্কে আরো বিস্তারিত পড়বো। জড়তার ভ্রামক ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন জায়গায় লাগে, কম্পিটিটিভ এক্সামে জড়তার ভ্রামক নির্ণয় আসে। এবার দৃঢ় বস্তু তো বিভিন্ন রকম হয়, একটা রডটাই তো শুধু দৃঢ় বস্তু না, একটা চাকতি বা একটা রিং, রিং মানে বলয়, চাকতি মানে গোলাকার প্লেটকে আমরা চাকতি বলি। তারপরে একটা পাত, সেটা বর্গাকার হোক আয়তাকার হোক, তাদের জড়তার ভ্রামক কোন অক্ষের সাপেক্ষে কিভাবে ঘুরলে জড়তার ভ্রামক কত হবে। এই রডটারই জড়তার ভ্রামক অনেক হবে, আমরা অক্ষ কিভাবে ধরছি তার উপর নির্ভর করবে। অক্ষ যদি এখানে ধরি, দেখলাম যে 1/3 ml স্কোয়ার, অক্ষ যদি আবার মাঝখানে ধরি তাহলে 1/12 ml স্কোয়ার, আবার অক্ষ যদি অন্য জায়গায় হয় তাহলে জড়তার ভ্রামক আলাদা আলাদা হবে। এবার সব জায়গায় জড়তার ভ্রামক নির্ণয় আমরা করা শিখবো। সবার আগে আমি কয়েকটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস বলে দেই। কয়েকটি দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক, দেখো। জড়তার ভ্রামকের ইংরেজি জানি কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। 1 নম্বর দণ্ড। আচ্ছা, অক্ষ কিন্তু ইম্পর্টেন্ট। অক্ষ কিভাবে বলো, ভাষাটা বলো দেখি। অক্ষ কোথায় আছে? দণ্ডের এক প্রান্তগামী এবং দণ্ডের সঙ্গে লম্বভাবে। এই যে ভাষাটা ইম্পর্টেন্ট, আমি এত ভাষা লিখবো না। হ্যাঁ, এইটার ক্ষেত্রেই আই এর মান কত হয়? 1/3 ml স্কোয়ার, তাই না? দণ্ডের একটাই বললাম। নম্বর 2 রিং, বলয়। ধরো এটা একটা বলয়, বলয়ের অক্ষটা গেছে ঠিক এইভাবে। ভাষা বলো তো, রিং এর অক্ষ কিভাবে গেছে? রিং এর সেন্টার অফ মাস, ভার কেন্দ্র দিয়ে গেছে, ঠিক মাঝখান দিয়ে গেছে না? এবং রিং এর তলের কিভাবে আছে? লম্বভাবে আছে, 90 ডিগ্রি ভাবে আছে, তাই তো? এই যে এটা যদি একটা রিং হয়, যদিও এটা রিং না, এটা কি, এটাকে কি বলবো আমরা? চাকতি বলবো এটাকে। রিং তো এরকম না, রিং হচ্ছে বালা চুরি টাইপের ওই ধরনের জিনিস। মনে করো এটাই রিং, এখানে অক্ষটা কিভাবে গেছে? এইভাবে গেছে না? এইভাবে গেছে অক্ষটা, তাই না? এই ক্ষেত্রে রিং এর জড়তার ভ্রামক আই হয়, যদি এইভাবে ঘোরে রিং, দেখো এইভাবে ঘুরলে আই এর ভ্যালু হবে রিং এর ভর ইন্টু রিং এর ব্যাসার্ধ তার স্কোয়ার। মনে রাখো, ডিরেক্ট আমি ফর্মুলা বলছি। অক্ষ কিভাবে গেছে? ভার কেন্দ্রগামী, রিং এর ভর কেন্দ্র বা ভার কেন্দ্র একই কথা প্রায়, ভর কেন্দ্রগামী এবং রিং এর তলের লম্বভাবে ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক mr স্কোয়ার হলো। তারপর আমরা আসি 3 নম্বর চাকতি। এবার চাকতি আর রিং এর মধ্যে তফাৎ, ড্রয়িংটা তো একই। চাকতির ভেতরে ম্যাটেরিয়ালস আছে, একটা পাত, যেমন এটা চাকতি। আচ্ছা, এইখানেও অক্ষ ঠিক ওইভাবেই গেছে, চাকতির ভারকেন্দ্রগামী আর চাকতির তলের সঙ্গে লম্বভাবে। এই ক্ষেত্রে জড়তার ভ্রামক I ইকুয়াল টু mr স্কোয়ার বাই 2। ডাইরেক্ট মনে রাখবে, mr স্কোয়ার বাই 2। বোঝা যাচ্ছে তো? তারপরে নম্বর 4 নিরেট গোলক। দেখো, নিরেট গোলকের ক্ষেত্রে ধরো এটা একটা গোলক আঁকলাম, এর ভেতর দিয়ে অক্ষটা আমি ডট ডট দেখাচ্ছি আর বাইরে দিয়ে দেখাচ্ছি টানা লাইন। একটা নিরেট গোলক এভাবে ঘুরছে, গেছে সেন্টার দিয়ে, তার মানে আবারও সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রগামী অক্ষ। ভর কেন্দ্রগামী অক্ষ বললেই যথেষ্ট গোলকের ক্ষেত্রে, আর কিছু কন্ডিশন না বললেও হবে। ভর কেন্দ্র দিয়ে তো তুমি যেভাবে একটা গোলক যদি নাও, ভর কেন্দ্র দিয়ে তুমি যেদিক দিয়ে অক্ষ নাও একই রকমই হবে তো, তাই না? তো ভর কেন্দ্রগামী কোন অক্ষ সাপেক্ষে এটার জড়তার ভ্রামক হয়
2/5 mr²। m হচ্ছে গোলকের ভর, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তারপরে 5 নম্বর, ফাঁপা গোলকের ক্ষেত্রে দেখো, ফাঁপা গোলক আর নিরেট গোলক আমরা ড্রয়িং এর ক্ষেত্রে তো একই রকমই আঁকতে হবে। ফাঁপা গোলক আর নিরেট গোলক বুঝতে পারছো তো? সলিড লোহার একটা বল, ওটা আমরা নিরেট গোলক বলবো, ভেতরেও ম্যাটেরিয়ালস যারা আছে। ফাঁপা গোলক একটা ফুটবল, ফাঁপা গোলক, ভেতরে হাওয়া থাকে, এটা ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ক্ষেত্রেও এর ভরকেন্দ্রগামী কোনো অক্ষ যদি হয় I = 2/3 mr²। বলো তো, পৃথিবী যখন নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, তো পৃথিবী, তো সেই ক্ষেত্রে জড়তার ভ্রমক পৃথিবীর আমি কি লিখতে পারি? পৃথিবী নিরেট গোলক ধরবে না ফাঁপা গোলক ধরবে? অবশ্যই নিরেট গোলক ধরবো। নিজের অক্ষ সাপেক্ষে ঘোরা মানেই ভরকেন্দ্রগামী কোনো অক্ষের সাপেক্ষে ঘোরা। হ্যাঁ, সেই ক্ষেত্রে পৃথিবীর জড়তার ভ্রমক বললেই যদি কখনো আমাদের লাগে, তখন 2/5 mr²। মনে থাকবে? এই কটা আমি বললাম। এবার এগুলোই অক্ষগুলো বিভিন্ন জায়গায় হলে জড়তার ভ্রমক কত হবে সেটা শেখাবো আজকে। সেটাই শেখানোর ব্যাপার, পুরা ক্লাসে এটাই শেখানো হবে। তোমাদের স্কুলের পরীক্ষা আসুক না আসুক, তোমরা শিখে রাখো। আমি কি বলতে চাইলাম বুঝতে পারছো? আমি বলতে চাইলাম, এইখানে আমরা যেমন বলয় বা রিং, বলয়ের ইংরাজি কিন্তু রিং, তাই তো? হ্যাঁ, বলয়ের ভারকেন্দ্রগামী এবং বলয়ের তলের সঙ্গে লম্বভাবে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক এইটা। তোমাকে যদি বলে বলয়ের ঠিক ব্যাস বরাবর কোনো অক্ষ, ভারকেন্দ্রগামী কিন্তু ব্যাস বরাবর, যদি এইভাবে ঘোরে, তাহলে জড়তার ভ্রমক কত হবে? তোমাকে যদি বলে এই বলয়ের ঠিক এই স্পর্শকগামী একটা অক্ষ সাপেক্ষে যদি ঘোরে, সেই ক্ষেত্রে জড়তার ভ্রমক কত হবে? আমরা একটা হেল্প নিব, এইটার হেল্প নিয়ে আমরা এগুলো করব। দেখো, একটার হেল্পের সাহায্যে আর একটা করতে হবে। এবার হেল্পগুলো যাদের যাদের নিব সেই কটাই আমার আমি এখানে লিখে দিলাম। দণ্ডের ক্ষেত্রে প্রান্তগামী, এটার ক্ষেত্রে ভারকেন্দ্রগামী এবং লম্ব, এটার ক্ষেত্রে ভারকেন্দ্রগামী এবং তলের লম্ব, আর এই ক্ষেত্রেও ভারকেন্দ্রগামী, সব ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে বলা হলো। আমরা এই কটার সাহায্য নিয়ে বিভিন্ন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রমক আমরা নির্ণয় করতে চাই। তার জন্য আমাদের দুটো উপপাদ্য শিখতে হবে, বুঝতে হবে। শেখা মানে বোঝা আর কি। তাহলে জড়তার ভ্রমক নির্ণয়ের উপপাদ্য। আচ্ছা শোনো, জড়তার ভ্রমক আমরা এমনিও নির্ণয় করতে পারি, উপপাদ্য ছাড়াও নির্ণয় করতে পারবো। পারবো না? পারবো, কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, বড় বড় ইন্টিগ্রেশন হবে। সেই ইন্টিগ্রেশন অ্যাভয়েড করার জন্য আমরা উপপাদ্য সাহায্য করব, ঝট করে হয়ে যাবে, শুধু একটু বুঝতে হবে। জড়তার ভ্রমক নির্ণয়ের উপপাদ্য, দেখো দুটো উপপাদ্য হয়। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এই উপপাদ্য আমরা প্রয়োগ করব শুধুমাত্র 2D বস্তুর ক্ষেত্রে, দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে লম্ব অক্ষ উপপাদ্য প্রয়োগ করব। তার মানে চাকতির ক্ষেত্রে করা যাবে, রিং এর ক্ষেত্রে করা যাবে। বোঝা গেল? তাহলে 2D বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, আমি এটা লিখে দিলাম। ভালো করে বোঝো এটা কি বলতে চাচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ধরো এটা একটা পাত, 2D বস্তু না, পাত। এই পাতের তলের উপরে আমি দুটো অক্ষ নিব যারা লম্বভাবে অবস্থান করছে। এই পাত ডিস্কও হতে পারে, রিংও হতে পারে, এরকম একটা মোবাইলের মতো একটা পাতও হতে পারে। মোবাইল তো থিকনেস আছে, পাতের অ্যাকচুয়ালি থিকনেস থাকে না। পাত মানে আয়তন হয় না, পাতের ক্ষেত্রফল হয়। 1D বস্তু শুধু দৈর্ঘ্য হয়। 2 ডাইমেনশনাল বডি, ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ থাকতে পারে, আয়তন হয় না। আর 3D বস্তুর ক্ষেত্রে আয়তন হবে, উচ্চতা থাকবে। তাহলে এটা পাত বা 2D বস্তু। এর উপরে দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ, এটা কিন্তু ওয়াই অক্ষ আমি যদি ধরে নিই, কারণ এটা লম্বভাবে আছে। দেখো ছবিটা হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে লম্ব বোঝা যাচ্ছে না ছবিতে নাকি, কিন্তু এটা ত্রিমাত্রিক ছবি। এই ওয়াই অক্ষটা গেছে সোজা এরকম তলের উপর দিয়ে। আচ্ছা, এবার এক্স অক্ষের সাপেক্ষে যদি ঘোরাই, তাহলে যদি জড়তার ভ্রমক আই এক্স হয়, ধরো এটা এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের সাপেক্ষে ঘোরা মানে কি এইভাবে ঘোরা, বুঝতে পারছো? এক্স অক্ষের সাপেক্ষে ঘোরা মানে এইভাবে ঘোরা। এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরা মানে এইভাবে ঘোরা। যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরে, এইভাবে আমরা একটা দাগ দিয়ে বোঝাই, এবং সেই জড়তার ভ্রমক যদি আই এক্স হয় এবং এই এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে একই তলের উপর অবস্থিত আরেকটা অক্ষ ওয়াই অক্ষ, তার সাপেক্ষে যদি ঘোরে,
সেটা যদি আই ওয়াই হয়, তবে এই দুটো অক্ষের ছেদবিন্দুগামী এই তলের সঙ্গে লম্ব হবে একটা অক্ষ যদি আমরা কল্পনা করি, এক্স আর ওয়াই কিভাবে গেছে, এক্স অক্ষটা এরকম গেছে, ওয়াই অক্ষটা এরকম আসছে, এক্স অক্ষের সাপেক্ষে ঘুরলে আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরলে আই ওয়াই। যদি জানা থাকে তাহলে জেড অক্ষের সাপেক্ষে ঘুরলে কত হবে সেটা আমরা বার করতে পারি কি করে, আই এক্স প্লাস আই ওয়াই যোগ করে। বোঝা গেল? এইটাকে এই অক্ষের সাপেক্ষে ঘুরলে তার জড়তার ভ্রামক আমি ধরে নিচ্ছি আই জেড। লম্ব অক্ষ উপপাদ্য আমাদের এটাই বললো যে আই জেড হবে আই এক্স প্লাস আই ওয়াই। তুমি অক্ষ নিজেই চয়েস করবে, হ্যাঁ, তবে এই কন্ডিশন ফুলফিল হইতে হবে। পাতের তলের উপরে দুইটা লম্ব হবে, অক্ষ নেবে, ওই অক্ষদ্বয়ের সঙ্গে আবার লম্ব হবে আরেকটা অক্ষ নিব, ওটা হচ্ছে আমরা আই জেড বলছি, ওই অক্ষের সাপেক্ষে ঘুরলে। বুঝতে পারছো? তাহলে একটা অক্ষ এই দিক, একটা অক্ষ এই দিক, যদি জানা থাকে দুইটা সাপেক্ষে, তাহলে এইটার সাপেক্ষে এইভাবে ঘুরলে কত আমরা বলে দিতে পারবো। এইটাকে আমরা বলছি লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য এইটা গাণিতিক রূপ। ছবিটা এঁকে নাও, ছবি দেখি পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে একটা উপপাদ্য হলো নম্বর 2, সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য সব ধরনের বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। সব ধরনের মানে 1D বস্তু, 2D বস্তু এবং 3D বস্তু, সবার ক্ষেত্রে এই সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রযোজ্য। এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য বোঝো ভালো করে। ধরো এটা একটা বস্তু, এবার তো সলিডও হতে পারে না, একটা পাথরের টুকরা, এটার একটা ভর কেন্দ্র আছে, সেন্টার অফ মাস আছে, ধরো এটা সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস দিয়ে আমি একটা অক্ষ কল্পনা করছি, সেন্টার অফ মাস দিয়ে গেছে এমন একটা অক্ষ, এটা মনে করো সেন্টার অফ মাস দিয়ে একটা অক্ষ গেছে এরকম ভাবে, এবং এর সাপেক্ষে ঘুরলে তার জড়তার ভ্রামক আমি ধরে নিচ্ছি আইসিএম। ঠিক আছে? আইসিএম যদি জানা থাকে, ঠিক এই অক্ষের সমান্তরালে যদি আমি আরেকটা অক্ষ নেই যে কোনো জায়গায়, সেটা এর উপরেও হতে পারে এর বাইরেও হতে পারে, যে কোনো জায়গায় যদি আমি একটা অক্ষ নেই সমান্তরাল ভাবে গেছে, এই অক্ষের সমান্তরাল এই একটা অক্ষ আমি নিলাম, ভালো হলো না? ধরো এটা, তাহলে সেন্টার অফ মাস দিয়ে যে অক্ষ গেছে সেই অক্ষের সমান্তরাল একটা অক্ষ, এই অক্ষ সাপেক্ষে যেটা জড়তার ভ্রামক আই যদি হয়, আমাদের বললো এই আই হবে আইসিএম, মানে সেন্টার অফ মাস দিয়ে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে হচ্ছে এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এম হচ্ছে বস্তুর ভর। বোঝা গেল? হোয়াট ইজ আইসিএম? আইসিএম হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে যাওয়া কোন অক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামক। এবার ওই অক্ষের সঙ্গে সমান্তরাল হতে হবে, কন্ডিশন। তুমি আবল তাবল একটা অক্ষ নিয়ে নিলে আরেকটা, তাহলে হবে না, এটার সঙ্গে অবশ্যই সমান্তরাল হতে হবে, এবং তার দূরত্ব যা ইচ্ছা হতে পারে, ডি, ডি কম বেশি হতেই পারে, কাছে হলে ডি কম, দূরে হলে ডি বেশি হবে। ডি দূরে সমান্তরাল কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই হবে আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। এম বস্তুর ভর, ডি মানে দুই সমান্তরাল অক্ষ দুটির মধ্যে দূরত্ব। বোঝা গেল? এইটাকেই আমরা বলছি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখন এগুলোর প্রয়োগ করব আমরা। দেখো, এই উপপাদ্য ত্রিমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু, একমাত্রিক বস্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমি ভাষা দ্বারা লিখলাম না, দেখো এইবার আমরা এগুলোর প্রয়োগ করব। এবার জানা প্রয়োগ দিয়ে শুরু করি, যেটা জানি, উপপাদ্যের প্রয়োগ। দুটো উপপাদ্যই প্রয়োগ করব আমরা, তোমরাই ঠিক করবে কোন উপপাদ্যটা প্রয়োগ করা যাবে, এখানে করতে হবে কোন উপপাদ্যের প্রয়োগ। দেখে ফার্স্ট অঙ্ক, দণ্ডই নিচ্ছি আমি, সুষম দণ্ড, এবং এর প্রান্তগামী যে অক্ষ, প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা জানি, এটা হচ্ছে এই জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই 3, জানি না এটা প্রান্তগামী অক্ষ। এবার সেন্টার অফ মাস দিয়ে গেছে এবং এই অক্ষের সঙ্গে সমান্তরাল, এইটা বার করো। এইটা জানি, দেখো একটা জানি আরেকটা বার করতে দিলাম। বলো তো কোন উপপাদ্য প্রয়োগ হচ্ছে এখানে? সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, এইবার
তোমার কিন্তু সেন্টার অফ মাসের সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেটাই তোমাকে বার করতে দিয়েছে। আর ডি দূরে যে আই ছিল ওটা দেওয়া আছে, একই তো কথা। দুইটার মধ্যে আইসিএম জানা থাকলে আই বার করা যাবে, আই জানা থাকলে আইসিএম বার করা যাবে। এই ক্ষেত্রে আই জানা আছে 1/3 ml স্কয়ার, তাহলে এইটা কত? আচ্ছা, দণ্ডের ভর তো এম, দণ্ডের দৈর্ঘ্য এল, এগুলো তো দেওয়াই থাকবে তোমার, এল, আর এটার ভর হচ্ছে এম। হ্যাঁ, এবার দেখো আইসিএম আমাকে বার করতে হচ্ছে, তাহলে আমি আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করছি আমরা। আইসিএমটা বার করতে হবে, তার মানে আই মাইনাস এম ডি স্কোয়ার। আই মানে ওই অক্ষের সাপেক্ষে, ওইটা জানি কত, 1/3 এম এল স্কোয়ার মাইনাস, মাইনাস করতে হবে এম ডি স্কোয়ার। এম তো এমই, ডি মানে কত, দুই অক্ষের মধ্যে দূরত্ব L/2, L/2 হোল স্কোয়ার। দেখো তো এম এল স্কোয়ার তো কমনই যায়, তাহলে এখানে 1/3 থাকবে মাইনাস 1/4 থাকবে না, 1/12 চলে আসছে না, বোঝা গেল? তাহলে একটার সাহায্যে আরেকটা বার করা, এই উপপাদ্যের প্রয়োগ হচ্ছে এটাই। সেকেন্ড উদাহরণ দিচ্ছি আমি দণ্ডেরই, তোমরা দেখি ট্রাই করো। এর ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক 1/12 ml স্কোয়ার। তাহলে বলা হলো এই অক্ষের সঙ্গে সমান্তরাল বাট L/4 দূরে কোন অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আই, এটা কত হবে? পারবে না? এটাই তো আইসিএম না, এইটাই তো আইসিএম। এবার আইসিএম তোমার জানা, আই কত হবে? নিশ্চয়ই আই ইকুয়াল টু হবে আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। হ্যাঁ বলো, আইসিএম হচ্ছে 1/12 ml স্কোয়ার প্লাস এম ডি কত এখানে, দুই অক্ষের মধ্যে দূরত্ব L/4 হোল স্কোয়ার। ml স্কোয়ার কমন নিলে এখানে 1/12 হচ্ছে প্লাস 1/16 হচ্ছে না, তাহলে ml স্কোয়ার বাইরে, আর কত হয় 7 ml স্কোয়ার বাই কত 48, হ্যাঁ 4/48, হ্যাঁ 48 এটা আসবে। তারপরে এটা একটা রিং, রিং এর তুমি সেন্টার অফ মাস দিয়ে গেছে অক্ষ এবং রিং এর সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষ, কত হয় জানি, এম আর স্কোয়ার। হ্যাঁ রিং বা বলো এটা। এইবার বলা হলো কি রিং এর ব্যাস বরাবর কোন অক্ষ সাপেক্ষে কত, এই যে ব্যাস, এটা ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত, রিং বা বলয়। জানি কোনটা, জানি তলের সঙ্গে লম্ব হবে যেটা, ওটা জানি, তাহলে ওইটার সাহায্য নিয়ে আমি এটা করব। রিং ধরে নাও, এইটা জানি, এইভাবে ঘুরলে জড়তা ভ্রামক কত এটা জানি আমরা, কত এম আর স্কোয়ার। এইবার এইভাবে ঘুরলে কত হয় এটা বার করতে হবে ওটার থেকে, এই যে ব্যাসের সাপেক্ষে ঘুরছে, হ্যাঁ এটা বার করতে হবে। কিভাবে করব, কোন উপপাদ্য কাজে লাগবে? এটা যদি এক্স অক্ষ ধরো, এটা তো লম্ব হবে আছে, অবশ্যই লম্ব অক্ষ উপপাদ্য। আচ্ছা, লম্ব অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে তিনটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ, আরেকটা ওয়াই অক্ষ, আর জেড অক্ষ। জেড অক্ষটাই জানি, জেড অক্ষের সাপেক্ষেই এম আর স্কোয়ার হয়। এক্স অক্ষের সাপেক্ষে কত এটা ধরো বার করতে হবে। আচ্ছা একটা জিনিস, এক্স অক্ষের সাপেক্ষে ঘুরলে যে জড়তা ভ্রামক হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ঘোরে জড়তা ভ্রামক আলাদা হবে? সেমই তো হবে, দুইটাই তো ব্যাস বরাবর ভারকেন্দ্রগামী গেছে, তাহলে দুইটা সেম হবে। এবার দেখো আমি এইটারই একটু ছবিটা এরকম ভাবে আঁকলাম, এইটার সাপেক্ষে ঘুরছে, এটাই তো ব্যাস, এইটাও ব্যাস, এটাও ব্যাস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই অক্ষ বরাবর যদি আই হয় তাহলে এই অক্ষ বরাবর ঘুরলে কত হবে, আই হবে, দুইটা আই তো সমান। আর এর সঙ্গে লম্বভাবে থাকা যে অক্ষ সাপেক্ষে, এটা সাপেক্ষে তো আমরা জানি এম আর স্কোয়ার হয়, এটা আই বের হবে, আই এক্স কত, আই ওয়াই কত, আই, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই, আই প্লাস আই ইকুয়াল টু কত, আই জেড। তাহলে এখানে দেখো আই এক্স আই ওয়াই দুটোই ইকুয়াল আই, আর এটাই তো আমাকে বার করতে বলছে। আর আই জেড এটা আমরা জানি এম আর স্কোয়ার,
এবার আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড, মানে আই প্লাস আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে টু আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, তাহলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু। ব্যাসগামী অক্ষ সাপেক্ষে রিং এর যত হোক এম আর স্কোয়ার বাই টু। বুঝতে পারছো? তাহলে আমরা লম্ব অক্ষ উপপাদ্য প্রয়োগ করলাম। নেক্সট 1 নম্বর গেল, এবার 2 নম্বর। এটা রিং, এইবার এইখানে অক্ষ সাপেক্ষে এটা কত, এইটা এই আই কত দেখি বার করতে পারো নাকি। হ্যাঁ, ব্যাসার্ধ তো আর অবশ্যই, ভর তো এম, ওই আই কত। এইবার কোন উপপাদ্য প্রয়োগ করবে এটা বুঝতে পারছো তো কিভাবে ঘুরছে? ঘুরছে হচ্ছে এই যে একটা একটা সাইডের সাপেক্ষে এইভাবে ঘুরছে, অক্ষটা এখানে আছে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এইবার তো জানো, বলো তো এই অক্ষ সাপেক্ষে ঘুরলে কত? হ্যাঁ, এটাই তো করলাম, ব্যাসগামী অক্ষ সাপেক্ষে, এটাই তো এম আর স্কোয়ার বাই টু। আর তাহলে এই অক্ষ সাপেক্ষে ঘুরলে সমান্তরাল হলো না? তাহলে আমরা জানি আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। আই চাই, আইসিএমটাই তো এম আর স্কোয়ার বাই টু, এম আর স্কোয়ার বাই টু। এটাও কিন্তু রিং। হ্যাঁ, ঠিক একই রকম কোশ্চেন চাকতির ক্ষেত্রে হতে পারে। প্লাস এম ডি স্কোয়ার, এম ইন্টু এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব আর ই আছে, তাহলে এম আর স্কোয়ার। তাহলে এটা কত হয়? 3/2 এম আর স্কোয়ার, তাই না? এবার আবার সেই রিং, দেখো 3 নম্বর, এইবার এইভাবে ঘুরছে। বুঝতে পারছো কিভাবে ঘুরছে? এইটার ঘূর্ণন আর এইটার ঘূর্ণন তফাৎ বুঝো। এই ছবিটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে এইভাবে ঘোরা, তাই তো? আর এইটা এই যে এইভাবে ঘোরা, এইভাবে ঘোরা। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে যত হোক আই, এটা কত? এইটা কোন উপপাদ্য সাহায্যে করব? সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করো। এইটা জানো না? এইটা জানো না? এটাই তো আইসিএম, এটাই তো আইসিএম। আইসিএম তো আমরা জানি, এবার আই বার করতে হবে। আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। আইসিএম মানে এম আর স্কোয়ার রিং, প্লাস আবার এম ইন্টু এই দূরত্বটা তো আর, ডি মানে এখানে আর, আবার এম আর স্কোয়ার, টু এম আর স্কোয়ার। বোঝা গেল? সিমিলার কেস চাকতির ক্ষেত্রে হবে, এই কেসগুলো চাকতির ক্ষেত্রে আসবে। হ্যাঁ দেখো, এবার চাকতি। হ্যাঁ, চাকতির একটা জানা, কোনটা জানা তোমার? জানাটা কোনটা? এইটা সেন্টার অফ মাস দিয়ে গেছে আর চাকতির তলের সঙ্গে লম্ব হয়। বলো এটা কত বলা হয়েছিল? এম আর স্কোয়ার বাই টু, এটা জানা। এখন বলো এই জানার থেকে আমরা চাকতির ব্যাস বরাবর কোন অক্ষ, এইটা এই অক্ষের সাপেক্ষে ঘুরলে কত? চাকতিটা এরকম যদি আঁকি, ব্যাস তো এটা, ব্যাস বরাবর, আরেকটা ব্যাস বরাবর অক্ষ তো এইটা, রিং এ করলাম না এইমাত্র। এটা হচ্ছে, এটাকে বলে আমরা টপ ভিউ, সামনের থেকে দেখা, আর এটা সাইড ভিউ, এটা এরকম দেখা। হ্যাঁ, এই রেখাটাই এটা, এটা যদি আই হয়, এটাও তো আই না? তাহলে আই এক্স ও আই, আই ও আই ও আই। আর জানি কোনটা? এইটা আই জেড জানি, এটা আই এক্স, আই এক্স মানে আই, আই ওয়াই এটা মানেও আই। তাহলে ব্যাস বরাবর হয়ে গেল না আমাদের? হ্যাঁ, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড, তাহলে টু আই ইকুয়াল টু আই জেড, আই ইকুয়াল টু হাফ আই জেড। আই জেড মানে হচ্ছে আমরা জানি এম আর স্কোয়ার বাই টু, বা তার মানে এখানে এম আর স্কোয়ার বাই 4 হচ্ছে। আমি অক্ষগুলি লিখলাম না, এটা হচ্ছে ব্যাস বরাবর যাওয়া কোনো অক্ষ, সেন্টার অফ মাস দিয়ে গেছে, সেন্টার অফ মাস দিয়ে যাওয়া মানে ব্যাস বরাবর, মানে অক্ষটা চাকতির তলের উপরে আছে। হলো? এইবার 2 নম্বর চাকতিরই। হ্যাঁ বলো, এটা চাকতি, অক্ষ এইভাবে গেছে, এইভাবে ঘুরছে চাকতি, এইটা কত? কোন উপপাদ্য? সমান্তরাল, কারণ এই অক্ষ সাপেক্ষে আমরা জানি, তাই তো? এটা আইসিএম, বলো আইসিএম কত?
এম আর স্কোয়ার বাই 2। তাহলে আই কত হবে? আই ইকুয়াল টু আইসিএম প্লাস এমডি স্কোয়ার, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আই ইকুয়াল টু আইসিএম মানে এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার, ঠিক লিখছি? এম ডি স্কোয়ার, ডি মানে এটা, হ্যাঁ, তাহলে এটা কত হয়? 3/2 এম আর স্কোয়ার। এইবার পাখা পাখা হাত পাখা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, কত হবে? সমান্তরাল প্রয়োগ করো, কারণ এটা এখন জানো, ব্যাস বরাবর জানো না? ব্যাস বরাবর এই যে এম আর স্কোয়ার বাই 4, ব্যাস বরাবর জানি আমরা। আইসিএম এটা, এবার আইসিএমটাই হচ্ছে এটা, আইসিএম, আইসিএমটা কত? এম আর স্কোয়ার বাই 4। এবার এটা আই, এইটা কত? তাহলে আই ইকুয়াল টু আইসিএম প্লাস এমডি স্কোয়ার। হ্যাঁ, আইসিএম কত আছে? এম আর স্কোয়ার বাই 4, আর এমডি স্কোয়ার মানে এম আর স্কোয়ার। কত হলো এটা? 5/4 এম আর স্কোয়ার। তাহলে সব চাকতি সম্পর্কিত। তাহলে কি করে উপপাদ্যের প্রয়োগ করতে হয় আমরা বুঝতে শিখছি। এবার গোলক, নিরেট গোলক, নিরেট গোলকের ভারকেন্দ্রগামী কোনো অক্ষ ব্যাস বরাবর যে অক্ষ সেটার সাপেক্ষে কত হয়? 2/5। হ্যাঁ, এইবার নিরেট গোলকের তোমাকে বলছে এইখানে অক্ষ বলো, জানো কোনটা? ভারকেন্দ্রগামী অক্ষটা জানো? এটা জানো, এটা আইসিএম না? আর এটা আই বার করতে হবে কোন উপপাদ্য? হ্যাঁ, সমান্তরাল। তাহলে আই ইকুয়াল টু তাহলে আইসিএম প্লাস এমডি স্কোয়ার। আইসিএম মানে হচ্ছে কত জানি? 2/5 এম আর স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার, কত হয়? 7/5 এম আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে ওই অক্ষ সাপেক্ষে। এইটাই যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলক বলো, ফাঁপা গোলকের ক্ষেত্রে অক্ষ যদি এরকম হয়, এইটা কত? আই। আইসিএম জানো তো ফাঁপা গোলকের? কত বলছিলাম? আইসিএম আমরা জানি, আইসিএম এটা, আর আই হবে আইসিএম প্লাস এমডি স্কোয়ার। আইসিএম মানে 2/3 এম আর স্কোয়ার আর প্লাস এম আর স্কোয়ার, তার মানে 3 2 5, 5/3 এম আর স্কোয়ার। এটা 2/3। নেক্সট দেখো, চোং, ফাঁপা চোং। ফাঁপা চোং যদি হয়, এটাই তো, তাই না? আমরা চোঙের অক্ষ বলি এইটা। এই চোং যদি এইভাবে ঘোরে, চোঙের অক্ষ সাপেক্ষে ঘোরে, তাহলে দেখো চোঙকে কনসিডার করতে হয়, ফাঁপা চোঙকে তুমি ধরে নেবে একটা রিং, একটা রড, একটা রিং, একটা রড। দেখো তুমি চোঙটাকে না, ধরো তুমি যদি এইভাবে চ্যাপটা করে দাও, ফাঁপা চোঙ তো দেখতে কেমন হবে? রিং এর মতোই হবে তো। আবার যদি এইভাবে চ্যাপটা করে দাও, দণ্ড হবে। তাহলে ফাঁপা চোঙকে একটা রিং আর একটা দণ্ড হিসাবে আমরা ধরে নিব। দণ্ডটা তাহলে অক্ষের উপরে চলে যাচ্ছে, দণ্ডটা এরকম, এটা অক্ষ। আচ্ছা, একটা দণ্ড যদি এইভাবে ঘোরে, দণ্ডের নিজস্ব যে অক্ষ সেই সাপেক্ষে ঘুরলে জড়তার কিন্তু 0। বুঝতে পারছো? এইভাবে ঘুরলে কিন্তু 0। আর এখানে রিং আছে মানে এইরকম একটা রিং আছে। এবার আমি ঘূর্ণাক্ষ বলছি এইটাই। তাহলে দণ্ডের জন্য কত? 0, আর রিং এর জন্য কত? এম আর স্কোয়ার। তাহলে এইটার জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার শুধু। তাহলে রিং এর যা, ফাঁপা চোঙেরও তা, যখন অক্ষ হবে চোঙের যে নিজস্ব অক্ষ। তাহলে ফাঁপা চোঙ বলতে হচ্ছে দণ্ড প্লাস রিং, এই দুইটাকে ডিভাইড করে নেবে মনে মনে। হ্যাঁ, এবার বলো তো নম্বর 2, আমি আবার একটা চোঙ আঁকলাম। এইবার আমি অক্ষ নিচ্ছি এইখানে, এর সাপেক্ষে যখন ঘুরবে জড়তার ভ্রামক কত হবে? দণ্ড অক্ষের দিকে চাপাও, এটাকে, দণ্ডটা অক্ষে চলে যাবে। হ্যাঁ, এখানেও দণ্ড অক্ষে চলে যাবে। এটা দণ্ড, এটা অক্ষ, ঘূর্ণাক্ষ, আর রিংটা এইরকম হচ্ছে। এদিকে চাপ দাও হবে রিং, এদিকে চাপ দাও হবে দণ্ড। এইভাবে চাপলে রিংটা কিভাবে থাকে? এইরকম।
হ্যাঁ, এইবার এর জড়তার ভ্রামক তুমি বলতেই পারবে, বলো এটা যদি ঘোরে জড়তার ভ্রামক রিং এর এটা কি হচ্ছে, হ্যাঁ 2m r² হচ্ছে, তাহলে চোঙের ওইখানে I = 2m r²। এই অক্ষের সাপেক্ষে ঘুরলে রিং 2m r² হয়, করানো হয়েছিল তো এটা। হ্যাঁ, এবার বলো তো 3 নম্বর, এই অক্ষ সাপেক্ষে ঘুরছে, বলো I কত? কি করবে, একটা দণ্ড একটা রিং, দণ্ডটা এবার এরকম, রিংটা হচ্ছে এরকম, অক্ষটা এরকম, ঘটনা কি হচ্ছে দেখছো? হ্যাঁ বলো এবার কত হবে? এইবার যদি এভাবে ঘোরে, একটা রিং একটা দণ্ড দুটো একসঙ্গে ঘুরছে, বলো এখন আই কত হচ্ছে দণ্ডের জন্য? দণ্ড কিভাবে ঘুরছে, মাঝখানে অক্ষ, কত হয় জানি দণ্ডের মাঝখানে অক্ষ থাকলে 1/12 ml², প্লাস এবার একটা রিং কিভাবে ঘুরছে, রিং ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে ঘুরছে না, ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে ঘুরলে mr²/2। আচ্ছা, এইবার ঠিক এটার মতোই আরেকটা দিচ্ছি, দেখো এই যে চোঙ, অক্ষ এবার আমার এইটা হচ্ছে অক্ষ, এখানেও একটা দণ্ড একটা রিং ধরবো, দণ্ডের এক প্রান্তে অক্ষ, তাহলে দণ্ডের জন্য আসবে 1/3 ml², আর রিংটা এটার মতোই হচ্ছে mr²/2, তাহলে এইখানে I হবে এবার 1/3 ml² প্লাস mr²/2। এবার যদি আমরা চোঙ নিরেট হিসাবে নিই, নিরেট চোঙ একই রকম বিষয়গুলি আসবে, নিরেট চোঙ মানে এটাকে অবশ্যই একটা দণ্ড ধরবে, আরেকটা চাকতি ধরবে, বৃত্তাকার চাকতি, একই রকম বিষয় আসবে, বলো এটার জড়তার ভ্রামক কত হবে এইভাবে ঘুরলে? দণ্ড তো অক্ষের উপরে চলে যাবে সোজাসুজি, শুধু চাকতির আসবে, তাহলে I = যদি এইভাবে ঘোরে I = এটা এক নম্বর, জাস্ট চাকতি যেটা হবে সেটাই mr²/2, বোঝা গেল? নাম্বার 2 একই রকমই বিষয়গুলো আসি। হ্যাঁ, এইভাবে অক্ষ, বলো দেখি এটা কিরকম ধরবে, জাস্ট এরকম ধরবে না, চাকতি, কিন্তু চাকতি এটা কত হয় 3/2 mr², আসছে 3/2 mr²। 3 নম্বর একই রকম জিনিসই বলি, অক্ষ, বলো I = একটা দণ্ডের মাঝখানে অক্ষ, বলো 1/12 ml², এটা হচ্ছেই প্লাস চাকতির ব্যাস বরাবর হচ্ছে না, চাকতির ব্যাস বরাবর, এটা চ্যাপ্টা করে দিলে এখানে চাকতিটা এখানে চলে আসবে, চাকতির ব্যাস বরাবর কত হয় mr²/4, এটাই आंसर। এবার নাম্বার 4, বলো নিরেট চোঙ, এইখানে অক্ষ, দণ্ডের জন্য 1/3 ml², এক প্রান্তে হচ্ছে প্লাস mr²/4, তাহলে নিরেট চোঙ অক্ষ সাপেক্ষে যখন ঘুরবে নিজের অক্ষ তখন চাকতি, ফাঁপা চোঙ নিজের অক্ষ সাপেক্ষে যখন ঘুরবে তখন রিং। হ্যাঁ, তারপর হ্যাঁ এবার আয়তাকার পাত। 1 নম্বর, ধরো এটা একটা আয়তাকার পাত, এর দৈর্ঘ্য L, প্রস্থ B। এবার অক্ষ কোথায় নিব, ধরো অক্ষ আমি এখানে নিচ্ছি, এক প্রান্তে অক্ষ, জাস্ট এটাকে একটা দণ্ড ধরে নিবে, আয়তাকার পাতকে দুটি দণ্ড ধরতে হয়, এটাই ট্রিক, এক দণ্ড দৈর্ঘ্য বরাবর, এক দণ্ড প্রস্থ বরাবর, তাহলে এই দিক থেকে চাপ দাও, প্রস্থ বরাবর দণ্ড এখানে চলে আসবে, ওইটার জন্য জড়তা ভঙ্গিত হবে না, শুধু দৈর্ঘ্য বরাবর যে দণ্ড থাকবে তার জন্যই হবে, দণ্ডের দৈর্ঘ্য আর প্রান্তে এখানে অক্ষ, সেই ক্ষেত্রে 1/3 ml² আসবে, তাহলে দেখো এটা পাত হলেও 1/3 ml² ধরা হলো। আচ্ছা, এটাই যদি ঘোরে এইরকম অক্ষ সাপেক্ষে, হ্যাঁ এটা তাহলে কত হবে, এটা L, এটা B, 1/3 mb², বোঝা গেল? এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরলে 1/3 mb², শুধু প্রস্থটাই হচ্ছে, এক্ষেত্রে প্রস্থটাই ঘুরছে। নেক্সট 3 নম্বর, আয়তাকার পাত,
এবার অক্ষ এটা এইভাবে ঘুরছে, দৈর্ঘ্য এল, প্রস্থ বি, দুটো দণ্ড, আবারও দুটো দণ্ড, প্রস্থের দিকটা অক্ষের উপরে চলে গেছে দণ্ড, শুধুমাত্র এইটা এল দৈর্ঘ্যের দণ্ড কিভাবে ঘুরছে, মাঝখানে অক্ষ, তার মানে আই ইকুয়াল টু এই ক্ষেত্রে বলো 1/12 ml²। 4 নম্বর একই জিনিস আমি আবারও করাচ্ছি, বলো এটা বি, এটা এল, ঘুরছে এইভাবে, তাহলে আই ইজ ইকুয়াল টু 1/3 m 1/3 না 1/12 mv²। এবার 4 নম্বর না 5 নম্বর হবে আয়তকার পাতের, বলো এটা একটা আয়তকার পাত, দেখি অক্ষ হচ্ছে এরকম, দেখি কে বলতে পারে, এবার এইভাবে ঘোরানো হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, এটা কিন্তু আয়তকার পাত, আবার সামান্তরিক ভেবো না, দুইটা দণ্ড ধরতে হবে, এটাকে তুমি কি কনসিডার করবে, দৈর্ঘ্যের দিকে একটা দণ্ড, হ্যাঁ, আর প্রস্থের দিকে একটা দণ্ড, তাই না, আর মাঝখানে সাপেক্ষে ঘুরছে, তাহলে কত হবে, আই ইকুয়াল টু 1/12 m² প্লাস 1/12 m, ও এল এটা না, এটা হবে না, দেখো এইভাবে ঘুরলে আই এক্স, এই যে এইভাবে ঘুরলে আই ওয়াই, বুঝতে পারছো, আই এক্স টা কত, আই এক্স হচ্ছে কিভাবে ঘুরছে, প্রস্থের সাপেক্ষে ঘুরছে, প্রস্থের সাপেক্ষে ঘুরলে কত হয় 1/12 mv², আই এক্স এটা, আর এটা আই ওয়াই এটা, এবং এটা হচ্ছে আই জেড, এই অক্ষ সাপেক্ষে ঘোরা, এইটাই হচ্ছে আই জেড, আমরা এখানে উপপাদ্য প্রয়োগ করলাম, তো লম্ব অক্ষ উপপাদ্য প্রয়োগ করলাম। নেক্সট বর্গাকার পাত, বলো এটা একটা বর্গাকার পাত, আমরা প্রথমে অক্ষ নিচ্ছি, এটা আয়তক্ষেত্রের মতোই, আয়তকার পাতের মতোই, এটা মনে করো দৈর্ঘ্য এ, বলো কত হবে, আইডিয়া তো হয়ে যাওয়া উচিত, 1/3 m² হবে, আর তো হবে না কিছু। আচ্ছা এটা 1 নম্বর। এইবার অক্ষ আমার মাঝখান দিয়ে, এইটা অক্ষ, বলো দৈর্ঘ্য তো এ, এটাও এ, বলো আই কত হবে 1/12 m², আর কেন, এটা দুইটা দণ্ড, একটা দণ্ড অক্ষের উপরে চলে গেল, একটা দণ্ড এরকম 1/12 m², বুঝা গেল। আচ্ছা এইবার 2 নম্বর গেল, 3 নম্বর, এটা বর্গাকার পাত, এইটা অক্ষ, এবার এইভাবে ঘুরছে, বর্গাকার পাত কিন্তু কোন অক্ষ উপপাদ্য, এটা এক্স অক্ষ, তাহলে বলো আই এক্স কত, আই এক্স কত, এইভাবে 1/12 m²। আচ্ছা এটা এটা আই ওয়াই, এর সাপেক্ষে ঘুরলে আই ওয়াই, এটা কত, এটাও 1/12 m²। এইবার তাহলে এটা আই জেড, আই জেড ধরো, এটা তাহলে আই জেড হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, আই ইজ ইকুয়াল টু, তাহলে আই জেড মানে আই এক্স প্লাস আই ওয়াই, মানে দুটো যোগ করলে 1/6 m²। তাহলে বর্গাকার পাত যদি এইভাবে ঘোরে, এই যে ইয়েলো কালারের যেটা অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে এটা, আর এক্স অক্ষের সাপেক্ষে ঘোরা মানে হচ্ছে প্রস্থের সাপেক্ষে ঘোরা, এটাও তাই ওরকমই, মাঝখানের অক্ষের সাপেক্ষে ঘোরা, ভারকেন্দ্রগামী। আচ্ছা বলো তো 4 নম্বর, বড় রত্র ঘুরছে কিভাবে, বুঝতে পারছো, হ্যাঁ, আর একটু চ্যাপ্টা করে দিই তাহলে একটু ভালো বোঝা যাবে, মানে এইভাবে ঘুরছে, এইভাবে অক্ষটা এরকম আছে, এইভাবে ঘুরছে, দুটা দণ্ড ধরবে এখানে, এই একটা দণ্ড প্রান্তবিন্দুগামী, আর এই একটা দণ্ড সেটাও প্রান্তবিন্দুগামী, দুটা দণ্ড হয়ে গেল, তো দুই দণ্ডের যোগ করো 1/3 m² প্লাস 1/3 m², তাই না, তাহলে I ইজ ইকুয়াল টু 1/3 m² প্লাস 1/3 m², মানে 2/3 m²। আচ্ছা এবার 5 নম্বর, বর্গক্ষেত্র, কর্ণ বরাবর অক্ষ এইভাবে ঘুরছে, এইবার লম্ব অক্ষ উপপাদ্য, এই যে এটাকে আমি একটু সাইড ভিউ করি, চাইছে এটা না, এটা চাইছে, তাই তো,
এইটা আর এটা কি আলাদা হবে? বর্গক্ষেত্র তো একই হবে, এবং এই দুটার সঙ্গে 90° কোণ আছে তো, তার মানে একটা আইএক্স আর একটা আইওয়াই ধরতে পারি তো। আর এর সঙ্গে যেটা লম্ব এইভাবে আসছে যেটা, সেটা তো জানি আমরা, সেটা কোনটা? 1/6m², এটা। তাহলে আইএক্স প্লাস আইওয়াই সেম, আই মানে আইএক্স এবং আইওয়াই, আর আমরা জানি লম্ব অক্ষ উপপাদ্য আইএক্স প্লাস আইওয়াই ইকুয়াল টু আইজেড। আইএক্স টাও আই মানে 2i ইজ ইকুয়াল টু আইজেড। আইজেড কত? 1/6m²। এবার i ইজ ইকুয়াল টু 1/12m²। হলো? দেখো বর্গক্ষেত্রের জন্য আমি একটা কথা বলি, মনে রাখবে, অত ভাবার দরকার হবে না। যদি কোনো অক্ষ বর্গক্ষেত্রের তলের উপর দিয়ে যায় এবং সমানভাবে দুই ভাগে ভাগ হয়, কি বললাম? কোনো অক্ষ যদি বর্গক্ষেত্রের বর্গাকার পাত, কোনো অক্ষ যদি বর্গক্ষেত্রের তলের উপর দিয়ে যায়, এগুলো সব তলের উপর দিয়ে গেছে না, এবং সমান দুই ভাগে ভাগ করছে না কেন? এটাও সমান দুই ভাগে ভাগ করে নাই, তলের উপর দিয়ে গেছে না। এটাও সমান দুই ভাগে ভাগ করে নাই, তলের উপর দিয়ে গেছে না। এর সাপেক্ষে ঘুরলেও যায়, এর সাপেক্ষে ঘুরলেও যায়, এর সাপেক্ষে ঘুরলেও যায়, এর সাপেক্ষে, সব একই হবে জড়তার ভ্রামক। সেটা কত? 1/12m²। বোঝা গেল? এবার লাস্ট একটা কথা বলে দিই, এটার অঙ্ক সামনের দিন করাবো। অবশিষ্ট অংশের জড়তার ভ্রামক। ধরো একটা চাকতি এইভাবে ঘুরলে তুমি জড়তার ভ্রামক জানো, তাই না? এভাবে যদি ঘোরে mr²/2। আচ্ছা, এখন এইখান থেকে চাকতির অংশ থেকে একটা অংশ কেটে বার করা হলো, চাকতির থেকে এইটাকে বের করে নেওয়া হলো, তাহলে অবশিষ্টটা এটুকু পড়ে থাকলো। এই অবশিষ্ট অংশের জড়তার ভ্রামক এই অক্ষ সাপেক্ষে সেটা হবে i ইকুয়াল টু i কমপ্লিট, সম্পূর্ণটা থাকলে জড়তার ভ্রামক যা হয়, মাইনাস i রিমুভ। এই রিমুভ যে পোর্শনটা আছে তার জড়তার ভ্রামক মাইনাস করতে হবে। তাহলে এই অবশিষ্ট দেখছো কিরকম আকার, কমপ্লিটের জড়তার ভ্রামক থেকে ওই মাঝখানের যে অংশটা নাই তার জড়তার ভ্রামকটা মাইনাস করতে হবে। এটার উপরে পরের দিন অঙ্ক করাবো নি, পরের দিন টর্ক শুরু করবো। অ্যাকচুয়ালি এটার একটা অঙ্ক দেখিয়ে টর্ক শুরু করবো পরের দিন। তাহলে আজকে এখানেই শেষ।